আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে 2008 সালে দেখা গেছে যে ঘোষণার পরে 5 বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। 2006 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন 2007 সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনের আগেই 111 সরকার এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদী এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই এর যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং
দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকে কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এইসব আপডেট জানান, তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য, আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে, আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন। তারপরে ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান, এই তিন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এরা চারজন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন। এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক এটা মানে সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই, এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি তার প্রশাসন আরো দুটো মহল এর পেছনে জড়িত আছে, যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে চাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন। কি আলোচনা করছেন তারা, এটা একটু, এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি। তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা। আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম, এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন
অনেক অনেক অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো দেখতে হবে, এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। হ্যালো লালবদরের দেশ, কি অবস্থা? কেমন চলছে তোমাদের? কাতারের ভাতারের প্লেন কি এলো অবশেষে? আই জাস্ট ওয়ান্ডার, কাতারের আমির এত গরিব, তার একটা মাত্র এয়ার অ্যাম্বুলেন্স, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স গত 7 দিন যাবত আমরা জানতেছি নষ্ট হয়ে বসে আছে। এই আসে তো সেই যায়, একটা ভাব, দেশে আসে তো আসে না। তো যাই হোক, সেই এয়ার অ্যাম্বুলেন্স কি অবশেষে আসবে? গতকালকে নিউজে দেখলাম, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। গতকাল বুধবার একটা নিউজে দেখলাম কাতারের ভাতারের প্লেন অবশেষে আসছে, মানে আসছে এখনো। হোয়াট এ সার্কাস। তো এইদিকে আপুসিন নেত্রীর বড় গণতন্ত্র বলছে ক্ষমতায় গেলে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরবো। এক্স্যাক্টলি ভাইয়া, কারণ তোমরা ক্ষমতায় থাকাকালেই বাংলাদেশ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। ব্যাপারটা তো নাইস। তোমরাই তো জানবা কি করে লাগাম ধরতে হয়, তাই না? তোমাদের পক্ষেই জানা সম্ভব, অন্য কারোর পক্ষে তো জানা সম্ভব না। এবং সেই দুর্নীতির লাগাম এভাবে কাজকে ধরে তোমরা কি করবা? আবার চ্যাম্পিয়ন হবা। তখন তো 5 বছরে 5 বার হয়েছিল, এইবার কি হবে আমি বলি সুদানির ফুয়া, এইবার হবে বছরে 5 বার তোমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবা। তোমাদের মানে মানুষজন তোমাকে নিয়ে বলছিল গত বছর 24 সালে যখন তুমি ফার্স্ট মুখ খুলছিলা, মানুষ তোমাকে বলছিল, ও মাই গড, Tariq became so matured. He's a so matured politician now. হইছো আমার দন। তুমি যে এত ম্যাচিউরড হইছো রে বাইয়া, কি যে আর বলবো, দুঃখের কথা আর কি বলবো। তোমার ম্যাচিউরিটি দেখে মনে করো আমার, থাক আর কিছু না বলি, বেশি খারাপ হয়ে যায়। তো যেটা বলছিলাম, তুমি বলেছো তোমরা ক্ষমতায় গেলে মেগা প্রজেক্ট নিবা না। কেন মেগা প্রজেক্ট নিবা? হ্যাঁ, কি কারণে? তোমাদের একমাত্র প্রজেক্ট হয়েছে ওয়্যারলেস খাম্বা, এটাই হচ্ছে তোমাদের মেগা প্রজেক্ট। এছাড়া তো তোমাদের আর কোনো মেগা প্রজেক্ট নাই। তোমরা কি করবা? তোমরা যে মেগা প্রজেক্ট নিবা, ওকে ফাইন, তোমাদের কি দেখে মানুষ মেগা প্রজেক্ট দিবে? তোমার তো সারা বিশ্ব জোড়া খ্যাতি আছে মিস্টার 10% বলে। হাওয়া ভবন খুলে বসে ওপেনলি তোমরা 10% খাইছো, বুঝছো? সেটা প্রমাণিত, কাগজে কলমে প্রমাণ আছে। তুমি তোমার ছোট গণতন্ত্র কোকো সবার আমলনামা আমেরিকা এবং সিঙ্গাপুর প্রমাণ দিছে, এবং সিঙ্গাপুর সেখান থেকে $3 বিলিয়ন ফেরতও দিছে বাংলাদেশ সরকারকে 2009 সালের পরে, কারণ সেগুলো তোমরা মানি লন্ডারিং করে বিদেশ পাচার করছিলা। বুঝতে পারছো? তোমাদের তো আছে না মানুষজন, চেনা বামুনের পৈতা লাগে না? তোমার এমনই খ্যাতি ভাই, তোমার দল সরকারে আসলে তোমার চেহারা দেখা ইনভেস্টমেন্ট করবো, কুত্তায় সদেও করে খাইয়া কাম নাই। হ্যাঁ, ফরেন ইনভেস্টমেন্ট আনা খুব জরুরি একটা দেশের জন্য, একটা দেশের গ্রোথের জন্য। কিন্তু তুমি কি বললা তুমি মেগা প্রজেক্ট করবে না? কেউ কি দুর্নীতি হয় ভাই? তোমার মাথায় এইটুকু সেন্স নাই যে কোনো মেগা প্রজেক্ট থেকেই 2 থেকে 4-5% পর্যন্ত দুর্নীতি ইন্টারন্যাশনাল এস্টাবলিশড। এইটা তুমি পড়ো নাই? দনের রাজনীতিবিদ হইছো তুমি। হ্যাঁ, তুমি নাকি গত 17 বছরে খুব ম্যাচিউরড হইছো। কি ম্যাচিউরড? মানে কোথায় তোমার সেই ম্যাচুরিটির প্রুফ ভাই? তুমি একটা দলের ইলেকশনের কি জানি বলে, এটারে বলে ম্যানিফেস্টি তো বলে না, ম্যানিফেস্ট প্রকাশ করতে যাচ্ছ, এখানে তুমি বলতেছো যে তোমার দল মেগা প্রজেক্ট নিবে না। মেগা প্রজেক্ট নিবে না মানে হচ্ছে দেশে কোনো মানি রোলিং হবে না, দেশের মানুষের পকেটে নতুন টাকা আসবে না। তুমি কি দেশে টাকশালে টাকা ছেপে মানুষের পকেটে টাকা দিবা? বলো আমাকে একটু। একটা ফরেন ইনভেস্টমেন্ট আসলে একটা মেগা প্রজেক্টে কি পরিমাণ মানুষের জীবনযাপন আপগ্রেড হয় তোমার কোনো ধারণা আছে? নাই। কি তুমি মিস্টার 10% দা খাম্বা। আচ্ছা যাই হোক, এখন আমাদের পেয়ারে নুনুসের কাছে যে আমাদের সুদানির ফোয়াটা বসে আছে, তার কাছে একটু যাই, নাহলে তো গাল ফুলায় বলবে আমি যাবো গা, আপনারা আমার কথা শুনেন না, আমি চলে যাবো, আমাকে হাতে পায়ে ধরে রাখো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই নুনুস আমাদের যার যে নুনুসের কোনো সম্পত্তি নাই, কোনো বাড়ি ঘর নাই, যে নুনুসের টাকার প্রতি কোনো লোভ নাই, সেই নুনুস কি করেছে? বাংলাদেশে আজারবাইজানের কোনো ইয়ে নাই, এটার কি এম্বাসি নাই,
এবং সেই রকম আহামরি কোনো ধরম মহরমও নাই, কিন্তু আজারবাইজানে তুই প্রিন্সেস আসছে লাইলা, আর তার বোনটার নামটা কি জানে, বালটা লাইলাটাই মনে আছে, কমন নাম তো, ওইটা আসছে। আসার পরে সেই দুজনের সাথে হাইওয়েতে কি যে সুন্দর সুন্দর গপ্প দিয়েছে, পুছু কিউ কিউ। কারণ সে যে এই যেটা এখানে সরকারে বসে ধুমধুমার টাকা কামাই দিয়েছে, আমি জানি না তো টাকা দিয়ে সে কি করবে, কারণ আলটিমেটলি তো তাকে পরতে হয় গ্রামীণ থেকে টুন্ডা ওই ফতুয়ার মতো জামাটা, টুন্ডা একটা প্যান্টি, আর উপরে একটা 12 মাসিয়া কোটি। সে এত টাকা দিয়ে কি করে আমি আসলে বুঝে পাই না। লামিয়াও তো খুব একটা দামি জামা কাপড় পরে না, সব বস্তি অস্তি বস্তি ফকির নিচে তো জামা কাপড় পরে। যাই হোক, তো এই আজারবাইজানে তুই প্রিন্সেসের সাথে সে বসে প্ল্যান করছে কি করে এই যে দেশে বসে অবৈধ সরকার প্রধান হয়ে যে টাকা পয়সা কামাইছে, টাকা পয়সাগুলো কি করে দেশের বাইরে সেফলি নিয়ে যাবে। কারণ এই দুই প্রিন্সেস হচ্ছে এইসব কর্মকাণ্ডে মাহির। আজারসেল নামের যে টেলিকম কোম্পানি আছে, এইটার মালিক হয়েছে এই দুই প্রিন্সেস, এবং সেই দুই প্রিন্সেস দেশের মানি লন্ডারিং এ খুবই বিখ্যাত আজারবাইজানে। তো যেটা বলতেছিলাম, নুনুস হচ্ছে এই দুজনের সাথে এত পীড়িত কেন সোদাচ্ছে সেটা তো সহজেই অনুমেয় সবাই বুঝতে পারতেছে। একমাত্র যারা নুনুসের দন্যে করতেছে তারা শুধু বুঝতেছে না, আর বাকি সবাই বুঝতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের এই নুনুচ্চা সুদানের ফটো আবার বলেছে যে আমাদের লেদার আসিফ এবং সান্ডা মাহফুজ জাতিকে যা দিয়েছে জাতি কখনো ভুলবে না, অফকোর্স ভুলবে না। এই দুই সুদানের ফুয়া জাতিরে যেভাবে চোদন দিয়েছে, যেভাবে ঠাপাইছে, এই ঠাপ জাতি কিভাবে ভুলবে আমাকে একটু বলেন। হ্যাঁ, এরা কালকে দেখলাম রিজাইন দিছে, কি তারা ইলেকশন নমিনেশন কিনতেছে। লেদার আসিফ কই দিচ্ছে না, রাশেদ নুরার দলে গেছে গণ অধিকার পরিষদ। ওয়াও, আমার ভাবতেই ভালো লাগতেছে যে ঐতিহ্য ধরে রাখার জন্য রাশেদ এবং বিকাশ নুরার সাথে সাথে আসিফ, বাছুর আসিফকেও, লেদার আসিফকেও এখন রেগুলার মাইট ধরে খায় আপডেটেড থাকতে হবে, কারণ এটা তাদের দলের ঐতিহ্য। তো যাই হোক, নুনুচ্চা বলছে এই দুই উপদেষ্টা, ছাত্র তরুণ উপদেষ্টা বাংলাদেশকে যা দিয়েছে, কি দিয়েছে বাংলাদেশকে দিয়েছে, তারা ছিল কঙ্কালের মতো হয়ে গেছে, হাতির বাচ্চার মতো, ছোটখাটো হাতির বাচ্চার মতো, বোঝা গেছে। আর তাদের ব্যাংক ব্যালেন্সের দিকে নাই যাই, সেটা সময় আসলে বের হয়ে যাবে। এখন মোটামুটি সবাই জানে। হ্যাঁ, একমাত্র তারাই জানে না যাদের এখনো নুনুসের দাম চেটে চেটে খেতে ভালো লাগে, তারাই এখনো বুঝতে পারছে না। তারা শুধু বলে যাচ্ছে নুনুসকে চায় আরো 5 বছর, স্যার কি জানি বলে, বেশি সময় দেওয়া হইলো না, আর কয়েক বছর সময় পাইলে দেশকে একদম বেহেশত বানায় ফেলাইতো। আমিও সেই জন্য চাই নুনুস 50 বছর থাকুক, না তাইলে কেউই কমপ্লেনটা করতে পারবে যেন নুনুস ঠিক মতো সময় পায় নাই, যে তাকে সুযোগ দেওয়া হয় নাই, সুযোগের অভাবে সে কাজ করতে পারে নাই। বুঝতে পারছেন? এই জন্য আমিও মন প্রাণ থেকে দোয়া করি নুনুস 50 বছর থাকুক, এবং ডাস্টবিন শফিকা অবশ্যই তার সাথে থাকুক।